এই কাহিনীটি লীলাপুর নামের এমন একটি গ্রামের, যেখানে দুই গরিব বোন ছোট্ট একটি ঘরে একসাথে অভাবের সাথে লড়াই করে বেঁচে থাকত। বড় বোনের নাম ছিল মিতু আর ছোট বোনের নিতু। তারা ছোট থাকতেই তাদের বাবা মা তাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। বড় বোন মিতু অন্যের বাড়িতে গিয়ে কাজ করে, কারণ সে তার ছোট বোনকে সবসময় খুশি দেখতে চায়। মিতুর কাজের টাকায় তাদের বাড়িতে চুলা জ্বলত। একদিন যখন মিতু কাদের রান্নাঘরে কাজ করছিল, তখন ওর ছোট বোন নিতু ওর কাছে আসলো আর বলল, দিদি, তুমি কি আজ কাজে যাবে না? দেখো, অনেক বেলা হয়ে গেছে। মিতু তার বোনের কাছে আসলো আর বলল, হ্যাঁ রে বোন, কাজে তো যেতেই হবে। তাহলে তুমি রান্নাঘর কেন পরিষ্কার করছো দিদি? তুমি যাও, এসব কাজ আমি করে নেব। আরে বাহ, আজ তুই রান্নাঘর পরিষ্কার করবি? এটা তো খুব ভালো কথা। আরে দিদি, তুমি যাও, না হলে কাজে যেতে তোমার অনেক দেরি হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। আচ্ছা রে পাগলি, তুই যখন এত করে বলছিস যে একাই সব করে নিবি, তাহলে আমি যাচ্ছি, তুই সুন্দর করে পরিষ্কার করিস। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি সব করে দেব। তুমি একদম চিন্তা করো না তো, আমি সব সামলে নেব। এরপর মিতু পাশের গ্রামের মোহন চাচার বাড়িতে কাজ করতে চলে গেল, আর নিতুও তার দিদির কথা মতো রান্নাঘর পরিষ্কার করতে লেগে গেল। কিছুক্ষণ পর তাদের প্রতিবেশী রাজীব আসলো আর মিতুকে ডাকতে লাগল। আরে ওই মিতু, মিতু বাড়িতে আছো? একটু বাইরে বের হতো, একটা জরুরি কথা ছিল। তখন মিতুর ছোট বোন নিতু আসলো আর বলল, রাজীব ভাইয়া, দিদি তো বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকেই বলে দিচ্ছি। আসলে আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। মিতু কি আমাদের বাড়িতে কাজ করতে আসতে পারবে? রাজীব ভাইয়া, দিদি তো অন্য গ্রামে কাজ করতে বেরিয়ে গেছে। দিদি বাড়ি এলেই আমি তাকে সব বলে দেব। তুমি একদম নিশ্চিন্তে থাকো। আচ্ছা নিতু, মিতু যখন আসবে তখন তুমি তাকে বলে দিও। আমি এখন যাচ্ছি। এই বলে রাজীব তার ঘরের দিকে চলতে লাগল, আর নিতুও ঘরের ভেতর চলে গেল। নিতু ঘরের ভেতর বসে বসে ভাবতে লাগল। দিদি তো প্রথম থেকেই অন্যদের বাড়িতে কাজ করছে। এখন রাজীব ভাইয়া যা বলল, এটা তো আমিও করতে পারি। রাতে দিদির কাছ থেকে সব ভালো মতো জিজ্ঞেস করে নেব। রাতে দুই বোন একসাথে বসল। তখন নিতু তার দিদি মিতুকে বলল, দিদি, আমাদের প্রতিবেশী রাজীব ভাইয়া আজ আমাদের বাড়িতে এসেছিল। ও তোমাকে তাদের বাড়িতে কাজ করার জন্য বলছিল। কিন্তু আমি তো শুরু থেকেই মোহন চাচার বাড়িতে কাজ করছি। এখন আমি একই সাথে দুই বাড়িতে কিভাবে কাজ করব রে? যদি আমিও দিদির মতো কাজ করি, তাহলে আমাদের ঘরের অবস্থাটা একটু হলেও উন্নত হবে। দিদি একা আর কত আর কষ্ট করবে। আরে নিতু, তুই আবার কোন চিন্তায় ডুবে গেলি? দিদি, তুমি যদি রাজীব ভাইয়াদের বাড়িতে কাজ করতে না পারো, তাহলে আমিই চলে যাব। আমিও তো এখন অনেক কাজ করতে পারি। আরে বোন, এটা তুই কি বলছিস? তুই তো এখনো অনেক ছোট। এইটুকু মানুষ তুই, সংসারের এত বড় বড় কাজ আর দায়িত্ব কি একাই সামলাতে পারবি? তোর তো এখন খেলাধুলা করার বয়স, কাজের চিন্তা করার বয়স তো এখনো হয়নি রে। হ্যাঁ দিদি, সব তো ঘরের কাজ, আমি একদম আরামে সব করে নেব। মিতুদের বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে সে না চাওয়া সত্ত্বেও নিজের ছোট বোনকে কাজ করতে মানা করতে পারল না, আর সে নিতুকে বলল, বোন আমার, মন তো একদমই চাইছে না যে এইটুকু বয়সে তোকে কাজে পাঠাই। কিন্তু কি আর করতে পারি বল? পেটের দায়ে এটা আমাদের বাধ্যতা। যদি তুই সত্যিই যেতে চাস, তাহলে কাল থেকে যাস। কোনো ব্যাপার না দিদি, আমি জানি আমাদের ঘরের অবস্থা কেমন। এই জন্যই আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। ঠিক আছে নিতু, অনেক কথা হয়েছে। এখন তাড়াতাড়ি খাবারটুকু মুখে দিয়ে শুয়ে পড়ি চল। সারা দিন ছোটাছুটি করে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি রে বোন। চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে। কাল তো আবার খুব ভোরে উঠতে হবে। তুই তো বাড়ির অবস্থা দেখেই কাজে যেতে চাচ্ছিস, তাই না রে?
অভাবের তাড়নায় এইটুকু বয়সে তোকে শক্ত হতে হচ্ছে, এটা ভাবলেই আমার খুব খারাপ লাগে। কিন্তু তুই কি সত্যি এত কাজ একা হাতে সামলাতে পারবি? আমি যে সারাক্ষণ তোর জন্য দুশ্চিন্তায় থাকব রে বোন। দিদি, তুমি কোনো চিন্তা করো না, ওসব আমি দেখে নেব। এমনিতেও তুমি একা একা আর কত সামলাবে? আমারও তো তোমাকে সাহায্য করতে মন চায়। ঠিক আছে নিতু, তোর মনে আমার জন্য এতখানি ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো রে। জানি না দিদি, তুমি এসব কথা কেন বলো? তোমাকে ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। তুমিই সবসময় আমাকে খুশি রাখতে গিয়ে নিজের সব খুশির বলিদান দিয়েছ। এখন আমিও বড় হয়ে গেছি, এখন আমার পালা তোমাকে খুশি রাখার। আরে বা, আমার ছোট্ট বোন নিতু আজ এত বড় বড় কথা বলছে। হ্যাঁ, এখন আমি বড় হয়ে গেছি না, আমি কি সেই ছোট্টটি রয়ে গেছি নাকি? দেখো, আমি সব কাজ কত সুন্দর করে করি। ঠিক আছে বোন, এখন আমি মোহন চাচার বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। আর তুইও রাজীবের বাড়িতে চলে যাস। তবে শোন, আগে গিয়ে কাজগুলো ভালো করে দেখে নিস। যদি দেখিস তুই করতে পারছিস না বা কষ্ট হচ্ছে, তবে আমাকে বলিস। জোর করে কিছু করতে যাস না কিন্তু। ঠিক আছে দিদি। এরপর মিতু মোহন চাচার বাড়ির দিকে চলল। পরে নিতুও রাজীবের বাড়িকে যাওয়ার জন্য ঘর থেকে বের হল। এখন নিতু রাজীবের বাড়িতে পৌঁছে গেল। আরে মা, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। চাচি, আমি নিতু, মিতুর ছোট বোন। আসলে রাজীব ভাইয়া আপনাদের বাড়িতে কাজ করতে দিদিকে বলেছিল, কিন্তু দিদি তো অন্য গ্রামে কাজ করে, তাই ও আসতে পারেনি। এজন্য আমিই এসেছি। আমি কি কাজটা করতে পারবো? ও আচ্ছা, আমাকে রাজীব বলেছিল বটে। আসলে আমারই সব গুলিয়ে গেছে রে মা, বয়স হয়েছে তো, সব কথা আজকাল মনে থাকে না। তাহলে মিতুর জায়গায় তুমি এসেছো? চাচি, আমি ঘরে সব কাজ করতে পারি, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ মা, ঠিক আছে। তা অনেক দূর থেকে তো এলি, নিশ্চয়ই খুব ক্লান্ত। কাজ সব হবেক্ষণ, ও নিয়ে চিন্তা করিস না। এখনকার মতো তুই চট করে গিয়ে আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আয় তো মা। তারপর পরে অন্য সব কাজ আমি তোকে গুছিয়ে বলে দেব। যা মা, রান্নাঘরটা ওদিকেই। আচ্ছা চাচি, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। এটা বলে নিতু চা বানাতে চলে গেল। কিছুক্ষণ পর নিতু চা বানিয়ে রাজীবের মাকে দিল। আরে বাহ নিতো মা, চা তো তুই দারুণ বানিয়েছিস রে, ঠিক যেমনটা আমি পছন্দ করি, একদম কড়া সুগন্ধি। ধন্যবাদ চাচি, আমার তো লেগেছিল হয়তো তোমার চা পছন্দ হবে না। তুমি খেয়ে ভালো বললে আমার খুব ভালো লাগছে। না না মা, সত্যিই বলছি, চা তো অনেক ভালো হয়েছে। এখন এক কাজ করো তো মা, আর দেরি করিস না, রান্নাঘরে যা, নিজের পছন্দ মতো ডাল ভাত বা যা আছে সব গুছিয়ে সুন্দর করে খাবারটা বানিয়ে নে। তা মা, ভাত তরকারি বা অন্য সব খাবার কি রান্না করতে পারো তুমি? হ্যাঁ চাচি, আমি খাবারও রান্না করতে পারি। দিদি কাজে গেলে আমিই তো বাড়িতে সব কিছু রাঁধি। তুমি যা বলবে আমি মন দিয়ে একদম সেভাবেই রান্না করব। ঠিক আছে মা, তাহলে তুই খাবারটা সুন্দর করে তৈরি করে নে। আমি জরুরি কিছু কাজের জন্য একটু বাইরে যাচ্ছি। কাজ মিটিয়ে ফিরতে খুব একটা দেরি হবে না। হয়তো রাজীবও কিছুক্ষণ পর চলে আসবে। ও আসলে আমরা তিনজন একসাথে বসে আয়েশ করে খাবারটা খেয়ে নেব। তুই কিন্তু নিজের বাড়ির মতোই সব গুছিয়ে করিস মা, একদম সংকোচ করবি না। রাজীবের মা নিতুকে খাবার তৈরি করতে বলে বাইরে কিছু কাজের জন্য চলে গেল, আর নিতুও খাবার রান্না করতে রান্নাঘরের দিকে গেল। আর কিছু সময় পর রাজীব বাড়িতে চলে আসলো, আর সে বাড়িতে ঢুকে তার মাকে ডাকতে লাগল। মা, ওমা তুমি কোথায়? আমি কাজ থেকে চলে এসেছি।
রাজীব ভাইয়া, চাচি তো বাড়িতে নেই, তোমার কি কিছু দরকার? আরে নিতু, তুই এখানে? তোর দিদি মিতু কি আসেনি? তুই কেন এসেছিস? হ্যাঁ ভাইয়া, দিদি তো আসেনি, আমিই এসেছি। আসলে দিদি তো একসাথে দুই বাড়িতে কাজ করতে পারবে না, এজন্য আমিই ভেবেছি আমি তোমাদের বাড়িতে কাজ করব। যদি কিছু টাকাও আসে, আমাদের ঘরের অবস্থা একটু হলেও উন্নত হবে। আরে বাহ নিতু, এটা তো তুই খুব ভালো করেছিস। কিন্তু তুই তো এখনো অনেক ছোট রে। তুই কি একা ঘরের সব কাজ করতে পারবি? রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো, এসব তো অনেক কষ্টের কাজ। হ্যাঁ রাজীব ভাইয়া, আমি ঘরের সব কাজ পারি। রান্না করা থেকে শুরু করে ঘর গোছানো সব কিছুই আমি সামলে নিতে পারবো। তুমি একদম চিন্তা করো না। মিতু তো আসলে সবচেয়ে বেশি ভাগ্যবান রে নিতু। ওর কাছে আজ টাকা পয়সা নেই তো কি হয়েছে, তাতে কিছু যায় আসে না। ওর তো তোর মতো একটা বোন আছে। এরপর মিতুও খাবার রান্না করতে রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পর রাজীবের মা কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। নিতু আগে থেকেই রান্না শেষ করে বসে রইল। রাজীবের মা নিতুর পাশে গিয়ে বসল। নিতু মা, তুই কি সব খাবার রান্না করে ফেলেছিস? হ্যাঁ চাচি, আমি খাবার রান্না করে ফেলেছি, সব একদম তৈরি। আর মা, রাজীব কি এসে গেছে? হ্যাঁ চাচি, রাজীব ভাইয়াও কিছুক্ষণ আগে এসে গেছে। আচ্ছা মা, অনেক তো খাটুনি হলো। এবার চলো আমরা তিনজনে মিলে একসাথে বসে খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে তারপর তুমি বাড়ি চলে যেও। সেই সকাল থেকে দৌড়ঝাঁপ করছো, তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো মা। ঠিক আছে চাচি, চলো আমি খাবারটা বেড়ে দিই। গরম গরম খেলে তোমার খেতেও ভালো লাগবে। এরপর বিনিতা, রাজীব আর নিতু একসাথে বসে খাবার খেতে লাগল। বাহ নিতু, তুই তো খুব ভালো রান্না করিস রে। আমি তো ভাবতেও পারিনি। তুই একদম ঠিক বলেছিস রাজীব বাবা। আজকের খাবারটা সত্যিই দারুণ হয়েছে। রাজীব আর বিনিতার মুখে এসব শুনে নিতু অনেক খুশি হয়ে যায়। ধন্যবাদ চাচি, তোমাদের দুজনেরই যে খাবারটা পছন্দ হয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগলো। দিদি যখন এটা জানতে পারবে তখন সেও অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ নিতু, মিতুর এটা শুনে অনেক গর্ব হবে রে, যে তার বোন এত ছোট বয়সেও তার কষ্টটা বুঝতে পারছে আর তাকে সাহায্য করার জন্য অন্যদের ঘরে কাজ করছে। রাতের সময় দুই বোন একসাথে রান্নাঘরে বসে রইল। দিদি, আজ আমার দিনটা খুব ভালোই কেটেছে। রাজীব ভাইয়া আর তার মা অনেক ভালো, আমাকে একদম নিজেদের মানুষের মতোই আপন করে নিয়েছেন। হ্যাঁ নিতু, এটা তো তুই একদম ঠিক বলছিস। বিনিতা চাচি আর রাজীব ভাইয়া, এরা দুজন তো সত্যিই খুব ভালো মানুষ। আর দিদি, আজ আমি যখন তাদের জন্য দুপুরের খাবার রান্না করলাম তখন খাবারটা তাদের খুব পছন্দ হয়েছে। তারা আমার অনেক প্রশংসাও করেছে। মনে হচ্ছে আমার প্রিয় বোনটা সত্যিই বড় হয়ে যাচ্ছে। এখন দেখছি ঘরের অবস্থাটাও আস্তে আস্তে বুঝতে শিখছিস। দিদি, আমি দেখেছি যখন থেকে আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেছে তখন থেকে তুমি বাবা মা দুজনেরই জায়গা নিয়েছো। আমাকে আগলে রাখা থেকে শুরু করে সব আবদার মেটানো সবই তো তুমি করো। সত্যি দিদি, তুমিই আমার সব কিছু। বোন রে, আমারও তোকে ছাড়া এই দুনিয়াতে আর কেউই নেই। এখন এসব ছাড়ো তো দিদি, চলো তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সারাটা দিন অনেক খাটুনি গেছে, আমি সত্যিই খুব ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ রে বোন, শরীরটা আর চলছে না। সারাদিনের ঘাটুনিতে আমিও আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। চল আর দেরি না করে যা আছে চটপট খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরের দিনও নিতু রাজীবের বাড়িতে কাজ করতে চলে আসলো আর কাজে লেগে পড়ল। অন্যদিকে রাজীবের মা বিনিতা বসে রইল। তখনই তাদের প্রতিবেশী মালা তাদের বাড়িতে আসে। আরে মালা, তুই তুই কেমন আছিস রে? অনেক দিন পরে আসলি। বল, খবর কি তোর?
বাড়ির সবাই ভালো তো? চাচি, আসলে কিছু ঘরের জিনিসপত্র কিনতে বাজারে যাচ্ছিলাম। তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। মালামা, এটা তুই খুব ভালো করেছিস। তো চাচি, রাজীব কি বাড়িতে নেই? না, সে তো সকাল থেকে কি একটা কাজে বেরিয়ে গেল। এভাবে দুজন কথা বলছিল, তখন সেখানে নিতু চলে আসলো আর বিনিতাকে বলল, চাচি, আমি রান্নাঘরের সব কাজ একদম গুছিয়ে করে দিয়েছি। বাসন মাজা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে রেখেছি। এখন যদি অন্য কোনো কাজ থাকে তবে আমাকে বলতে পারো, আমি সেগুলোও সেরে দিই। আরে মা, তুই তো সেই কখন থেকে এক নাগাড়ে খাটছিস, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছিস। এখন আর অন্য কিছু করার একদম দরকার নেই। আরে চাচি, এই ছোট্ট মেয়েটা আবার কে? আর তোমাদের ঘরেই বা কি করছে? আরে মালা, আমাদের পাশের বাড়িতে মিতু আছে না, এটা তারই আপন ছোট বোন নিতু। আচ্ছা, ওই মিতু যে অন্যদের বাড়িতে কাজ করে? হ্যাঁ রে মালা, তুই একদম ঠিক ধরেছিস, এটা মিতুরই ছোট বোন। মেয়েটার মনটা দেখলি? নিজের দিদির এত খাটুনি আর কষ্ট দেখে আর ঘরে বসে থাকতে পারল না। দিদিকে একটু সাহায্য করবে বলে নিজে থেকেই সব কাজ করতে চলে এসেছে। আজকালকার দিনে এমন বোন কজনের ভাগ্যে জোটে বলতো? মিতু যেমন রত্ন, ওর বোনটাও ঠিক তেমনই হয়েছে। কাজের কথায় মনে পড়ল, আমার ঘরেও একজন কাজের মেয়ে দরকার। নিতুর দিদি কি করতে পারবে? আরে মালা, নিতুর দিদি মিতু তো অন্য গ্রামে কাজ করে, এজন্যই তো নিতু আমাদের বাড়িতে কাজ করতে আসে। রাজীব তো প্রথম মিতুকেই বলেছিল আসার জন্য, কিন্তু মিতুর পক্ষে আসা সম্ভব হচ্ছে না বলে নিতুই ওর জায়গাটা সামলে নিচ্ছে আর কি। ছোট বোন হলেও কাজের বেলায় কিন্তু ও দিদির চেয়ে কোনো অংশে কম নয়। হ্যাঁ মালা দিদি, আমাদের ঘরের অবস্থা বর্তমানে খুবই খারাপ। দিদি একা আর কতই বা সামলাবে, ওর উপর তো অনেক চাপ পড়ে যায়। এজন্য আমিও ঠিক করেছি দিদিকে একটু সাহায্য করব, যাতে ওর কষ্টটা কিছুটা হলেও কমে। আরে বাহ নিতু, তুমি তো অনেক বুদ্ধিমান মেয়ে। এত ছোট বয়সে এত বোঝদার আর দায়িত্ববান সকল মেয়ের মধ্যে দেখা যায় না। হ্যাঁ মালা, তুই একদম ঠিক বলেছিস, এমন লক্ষ্মী মেয়ে আজকালকার দিনে দেখাই যায় না। আর তাছাড়াও শুধু ঘরের কাজ নয়, নিতু রান্নাঘরের সব কাজও খুব সুন্দর গুছিয়ে করতে পারে। ঠিক আছে চাচি, তাহলে আমাকে কাজের জন্য অন্য কাউকে খুঁজতে হবে। হ্যাঁ মালা, তুই বরং অন্য কাউকে খুঁজে নিস। আচ্ছা চাচি, আমি তাহলে যাই, বাজার করতে আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে মালামা, তোর যখন তাড়া আছে তবে আজ আর আটকে রাখবো না, কিন্তু মাঝে মাঝে আসিস কিন্তু। নিতুমা, খাবার যদি তৈরি হয়ে যায় তাহলে আর দেরি করিস না, চলো দুজনে মিলে খেয়ে নি। আর শোন মা, আজ তুই যখন বাড়ি যাবি তখন এখান থেকে তোর আর মিতুর জন্য খাবার নিয়ে যাবি। সারাটা দিনভর কাজ করে তুই তো ক্লান্ত হয়েই যাস, ওদিকে মিতুও নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। রান্না বান্নার কষ্টটা আজ অন্তত তোদের না থাক। মারে, তোরা দুই বোন মিলে যে এত পরিশ্রম করছিস তা আমি নিজের চোখে দেখছি। ছোট বয়সে তোদের এই লড়াই বিফলে যাবে না। দেখিস মা, একদিন না একদিন ওপরওয়ালা নিশ্চয়ই তোদের মনের সব নেক আশা পূরণ করবেন। সততার ফল সবসময় মিষ্টি হয়, তোরা শুধু ধৈর্য হারাস না। হ্যাঁ চাচি, তাহলে চলো আমি খাবারটা বেড়ে দিই। বেশি দেরি করলে খাবার ঠান্ডা হয়ে যাবে, তখন আর খেতে ততটা ভালো লাগবে না। রাতের সময় দুই বোন নিশ্চুপ হয়ে বসে রইল। তখনই নিতু বলে উঠল, দিদি, মোহন চাচার বাড়িতে তোমার কাজ কেমন চলছে? ঠিকঠাকই তো চলছে রে বোন,
কিন্তু আমি আজকাল একটা জিনিস খেয়াল করছি, আমার আদরের বোনটা ইদানিং আগের চেয়েও একটু বেশি খুশিতে থাকে। কেন বিশেষ কিছু কি হয়েছে? তেমন কিছু না দিদি, আমি যে রাজীব ভাইয়ার বাড়িতে কাজ করতে যাচ্ছি, রাজীব ভাইয়ার মা বিনিতা চাচি অনেক ভালো মানুষ। তিনি আমাকে খুব ভালোবাসেন, নিজের মেয়ের মতো দেখেন। আর রাজীব ভাইয়াও অনেক ভালো, ওনারা কেউ আমাকে পর ভাবেন না। হ্যাঁ রে নিতু, তুই একদম ঠিক বলেছিস। চাচির স্বভাবটা সত্যিই খুব ভালো, ওনার মতো মানুষ আর হয় না। আর রাজীব, ও তো ঠিক ওর মায়ের মতোই হয়েছে। আর দিদি, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গেছি, বিনিতা চাচি আজ আমাদের দুজনের জন্য খাবার দিয়েছেন। আমরা দুজন সারাদিন কাজ করে কত ক্লান্ত হয়ে যাই, সেটা ভেবেই চাচি আমাদের জন্য খাবার দিয়েছেন। আজ আমাদের আর কষ্ট করে রাঁধতে হবে না। ও বোন, চাচি তো সত্যি অনেক বড় মনের মানুষ। এই যুগে অন্যের দুঃখ এভাবে কেউ বোঝে না রে। ওপরওয়ালা ওনার মঙ্গল করুক, ওনার পরিবারকে সুখে রাখুক। তো দিদি, মোহন চাচার পরিবারের মানুষগুলো তো ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ বোন, সব ঠিকঠাকই তো চলছে। তোর মুখে যখন হাসি দেখি, তখন আমার মনের সব দুশ্চিন্তা এক নিমেষে উধাও হয়ে যায় রে। তোর কাজটাও ঠিকমতো হচ্ছে, আর আমারও কোনো সমস্যা হচ্ছে না। আমরা এইভাবেই যদি একে অপরের হাত ধরে থাকি, তবে আমাদের আর কোনো অভাব থাকবে না, দেখিস। আর দিদি, রাজীব ভাইয়ার প্রতিবেশী মালা দিদি আছে না, সেও তোমাকে তাদের বাড়িতে কাজে যাওয়ার জন্য বলছে। কিন্তু নিতু, আমি তো যেতে পারবো না। দিদি, তুমি একদম চিন্তা করো না, বিনিতা চাচি নিজেই মালা দিদিকে সব বলে দিয়েছেন। আর এমনিতেও আমিও আলাদা করে মালা দিদিকে বুঝিয়ে দিয়েছি। তোরা দুজন ভালোই করেছিস। চাচি যে খাবারটা পাঠিয়েছেন, সেটা তো আমাদের জন্য আশীর্বাদ। চল, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করি, তাড়াতাড়ি খেয়ে নি। আমি আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এভাবে সময় কাটতে লাগলো। একদিন যখন মিতু মোহন চাচার বাড়িতে কাজে যাচ্ছিল, তখন রাস্তায় তার সাথে মোহন চাচার একমাত্র ছেলে প্রকাশের সাথে দেখা হলো। মিতু, আজ থেকে তোমাকে আর আমাদের ঘরে কাজ করতে যেতে হবে না। আমি ঠিক করে ফেলেছি, তোমার আর ওসব করার কোনো দরকার নেই। কিন্তু প্রকাশ ভাইয়া, হঠাৎ কি হলো আবার? আমি তো কিছুই বুঝতে পারছি না। মোহন চাচা তো আমাকে এরকম কোনো কথা বলেনি। আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? না মিতু, এটা বাবার সিদ্ধান্ত নয়, এটা আমার সিদ্ধান্ত। আজ থেকে তুমি আমাদের ঘরে কাজ করতে যাবে না। প্রকাশ ভাইয়া, তুমি দয়া করে এরকম করো না। আমি যদি অজান্তে কোনো ভুল করে থাকি, তবে তুমি আমাকে সরাসরি সেটা বলো, আমি শুধরে নেব। আমি যখন বলেছি তুমি আর কাজ করতে যাবে না, তার মানে যাবে না। তবে কাজ না করার বদলে আমার একটা শর্ত আছে। কেমন শর্ত প্রকাশ ভাইয়া? তুমি আসলে কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে মিতু, শর্তটা খুব সহজ। শর্তটা হচ্ছে যে আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক দিন থেকেই মনে মনে এই কথাটা বলতে চেয়েছি। যদি তুমি আমাকে বিয়ে করে নাও, তবে তোমাকে আমাদের ঘরে আর কোনোদিন কাজের মেয়ে হিসেবে যেতে হবে না। তুমি যাবে সেই বাড়ির বউ হয়ে, ঘরের একজন সম্মানিত সদস্য হয়ে। তখন আর তোমাকে কেউ হুকুম দিতে পারবে না, বরং তুমিই সবাইকে আগলে রাখবে। প্রকাশ ভাইয়া, এসব তুমি কি বলছো? এসব কিভাবে সম্ভব? সম্ভব হতে পারে মিতু, কিন্তু মনে রেখো, এটা আমার শেষ কথা। যদি তুমি আমার এই শর্তটা না মানো, তাহলে আজ থেকে আমাদের বাড়িতে আর কাজ করতে আসবে না। প্রকাশের এসব কথা শুনে মিতু চিন্তায় পড়ে যায়। মিতু অসহায় ছিল, কারণ এই কাজের পয়সাই তাদের ঘর চলত। কি হলো মিতু, অত শত কিসের চিন্তায় পড়ে গেলে? এত ভাবার তো কিছু নেই। প্রকাশ ভাইয়া, তুমি আমাকে কোন গর্তে ফেলে দিলে? এখন আমি তোমাকে কি জবাব দেব? বলার আর কি আছে মিতু, অযথা সময় নষ্ট করে লাভ নেই। এই শর্ত মেনে নিলে শেষ পর্যন্ত তোমারই ভালো হবে, সেটা তো তুমি নিজেও জানো। প্রকাশ ভাইয়া, কিন্তু আমি তো তোমাকে কখনো ওই নজরে দেখিনি। কিন্তু মিতু, আমি এসবের কোনো পরোয়া করি না। আমি তোমাকে পছন্দ করি, মানে পছন্দ করি, ব্যাস। হে উপরওয়ালা, এ কি পরীক্ষায় ফেললে আমাকে? এটা আমি কোথায় ফেসে গেলাম? কি হলো মিতু,
বলো, পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? মুখে তো কথা আছে নাকি? তুমি কি আমার শর্তটা মানছ, নাকি এখনো সেই পুরনো অভাব আর কষ্টের জীবনটাকেই আঁকড়ে ধরে থাকতে চাও? একটা সুযোগ দিচ্ছি কপাল ফেরানোর, হাতছাড়া করলে কিন্তু পস্তাতে হবে। বলো, রাজি তো? প্রকাশ ভাইয়া, আমি সত্যি বড্ড অসহায়। ঠিক আছে, আমি তোমার এই শর্তই মেনে নেব, কিন্তু তার বদলে আমারও একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত বলো তো? তুমি আমাকে পছন্দ করো সেটা ঠিক আছে প্রকাশ ভাইয়া, কিন্তু মনে লেখো, আমার বোন নিতুও সবসময় আমার সাথেই থাকবে। ওকে ছাড়া আমি এক মুহূর্তও কোথাও থাকব না। ওকে আগলে রাখা আমার জীবনের একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্যে তুমি কখনো বাধা হতে পারবে না। এটা কি তুমি মেনে নিতে পারবে? আরে, এটা আবার কেমন শর্ত? তোমার বোনকে আমি আমার ঘরে রাখবো কেন শুনি একবার? ও কি আমার দায়িত্ব নাকি? আমি তোমাকে পছন্দ করি, তার মানে এই নয় যে তোমার পুরো গোষ্ঠীর বোঝা আমাকে বইতে হবে। ও আলাদা থাকবে, নিজের পথ দেখবে। আমি শুধু তোমাকে চাচ্ছি, তোমার বোনকে নয়। এই শর্ত আমি কোনোভাবেই মানতে পারবো না। যদি তুমি আমার এই সামান্য শর্তটাই মানতে না পারো প্রকাশ ভাইয়া, তাহলে আমি তোমার ওই শর্ত কিভাবে মেনে নেব? আরে, তোমার এত সাহস! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করছো? ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমি এসব ধন, সম্পদ, সুখ, আহ্লাদ কিচ্ছু চাই না প্রকাশ ভাইয়া। আমার কাছে আমার এই ছোট বোনটাই আমার পৃথিবী। ওই আমার সব কিছু। ওকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে থাকা আমার পক্ষে কোনো দিনও সম্ভব না। ওর চোখের জলের বিনিময়ে আমি নিজের জন্য কোনো সুখ কিনতে পারবো না। তাই পরিষ্কার শুনে রাখো, যদি নিতুকে সাথে রাখার জায়গা তোমার কাছে না থাকে, তবে তোমার ওই শর্তের দরকার আমার নেই। আরে মিতু, এত চিন্তা করার কি আছে? ওকেও একটা ছেলে দেখে বিয়ে করিয়ে দাও, ঝামেলা চুকে গেল। একবার ওর হাতটা কারো হাতে তুলে দিতে পারলেই তো মুক্তি। এরপর আমাদের দুজনের মাঝখানে আর কোনো আপদ বিপদ বা বোঝা থাকবে না। আমরা আমাদের মতো থাকব। নিজের ভালো চাইলে এই সহজ কথাটা বোঝার চেষ্টা করো। প্রকাশ ভাইয়া, তুমি আমায় মাফ করে দাও, কিন্তু একটা কথা পরিষ্কার জেনে রাখো, আমি আমার নিজের কলিজার টুকরো বোনকে কোনোদিন বোঝা মনে করিনি, আর কখনো করবও না। ও আমার শক্তি, আমার বেঁচে থাকার সম্বল। তুমি যদি আমার এইটুকু দাবি মানতে না পারো, তবে তোমার কোনো শর্ত মানার প্রশ্নই আসে না। আমার বোনের চেয়ে বড় এই দুনিয়াতে আমার কাছে আর কিছুই নেই। তুমি যদি চাও আমি তোমাদের ঘরে কাজ করতে না আসি, তবে তাই সই, আমি আর আসব না, কিন্তু আমার বোনকে ফেলে আমি কোথাও যাব না। অত শত চিন্তা করে লাভ নেই মিতু, একটু বাস্তববাদী হও। ভেবে নাও ভালো করে, শর্তটা মানলে কিন্তু দিন শেষে তোমারই লাভ হবে। আর বোনের কথা বলছো, বোনের কি? একদিন না একদিন ওকেও তো কারো না কারো হাতে তুলে দিতেই হবে নাকি? সারা জীবন কি ওকে আগলে রাখা সম্ভব? আজ না হয় কাল ওকেও তো বিয়ে দিয়ে বিদায় করতে হবে। তাহলে আমার শর্তটা মেনে নিয়ে ঝামেলা এখনই চুকিয়ে ফেললে সমস্যা কোথায়? আমার কোনো লাভের প্রয়োজন নেই প্রকাশ ভাইয়া, ওসব তুমি তোমার কাছেই রাখো। আমার এই ছোট বোনটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ওর চেয়ে বড় কোনো ধন দৌলত আমার নেই। ওর একটু হাসির চেয়ে বড় খুশি আমার জীবনে আর দ্বিতীয়টি নেই। কিন্তু মিতু, আমি যে তোমাকে সত্যি অনেক পছন্দ করি, কেন বুঝতে চাইছো না? এই ছোট ছোট জেদ ধরে কি হবে? আমার এই শর্তটা একবার মেনে নিয়ে দেখো, তোমাকে কোনো দিন কোনো কিছুর কমতি হতে দেব না। কিন্তু প্রকাশ ভাইয়া, তুমি আমার যত ধন সম্পদ আর সুখের লোভী দেখাও না কেন, আমার ছোট বোনটার অভাব বা ওর জীবনে কোনো কমতি পড়ার চেয়ে বড় অভাব আমার জীবনে আর কিছুই হবে না। ওর চোখের জল দেখার চেয়ে বড় কষ্ট আমার আর নেই। তাই দয়া করে তুমি আমাকে আর জোর করো না। ঠিক আছে, জোর আমি করব না, তবে মনে রেখো, এমন সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না। দয়া করে তুমি আমাকে আর একটা কথাও বলো না প্রকাশ ভাইয়া। আমি চললাম, আর কোনো দিন আমার পথ আটকানোর চেষ্টা করো না। এটা বলে মিতু উদাস হয়ে ঘরের দিকে চলতে লাগল। সেই রাতে মিতু উদাস হয়ে একা একা বসে রইল। কিছু সময় পর নিতু তার দিদির পাশে এসে বসে পড়ে। দিদি, কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে দেখছি তুমি এভাবে উদাস হয়ে একলা বসে আছো। শরীর খারাপ লাগছে নাকি মনে কোনো কষ্ট চেপে রেখেছো? আমাকে বলো না দিদি, আমার কাছে তো কিছু লুকানোর নেই তোমার।
বোন রে, এসব তোকে আমি কিভাবে বলবো? কিছু কি হয়েছে দিদি, বলো না। আর আজ তুমি কাজ থেকেও অনেক আগেই এসে পড়লে যে। নিতু, আসলে ব্যাপারটা হলো যে মিতু তার বোনকে মোহন চাচার ছেলে প্রকাশ যা যা বলেছিল সব বলে দিল। মিতুর কাছে তার ছোট বোন ছাড়া আর কেউ নেই, তাই সে সবকিছু নিতুকে বলে দেয়। দিদি, আমার মনে হয় তোমার শর্তটা মেনে নেওয়া উচিত ছিল। কষ্ট না করে ওখানে অন্তত তুমি একটু সুখে থাকতে পারতে। নিজের কথা কি একবারও ভাববে না তুমি? সবসময় শুধু আমার আর সংসারের কথা ভেবে নিজের সুখগুলো এভাবে হাতছাড়া করো না। আরে নিতু, এখন তুই এসব কি উল্টোপাল্টা কথা বলতে শুরু করলি? নিজের দিদিকে কি তোর এতই পর মনে হয়? শোন বোন, আমার কাছে তোর চেয়ে বড় সুখ, তোর চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছুই নেই। তোর হাসি মুখটা দেখতে পাওয়ার জন্য আমি 1000টা প্রকাশ ভাইয়ার শর্ত পায়ে ঠেলতে পারি। তুই আছিস বলেই তো আমি লড়ার সাহস পাই। তাই খবরদার, নিজেকে কখনো ছোট করবি না। তোকে আগলে রাখাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কিন্তু দিদি, আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না। ওখানে অন্তত তোমার কোনো কিছুর কমতি হতো না। রাজু কিও হালে ভাগতে পারতে। আমার কথা কেন ভাবছো? আমি তো যেখানে সেখানে যেভাবে হোক নিজেকে মানিয়ে নিতে পারবো। কিন্তু তোমার এই কষ্ট আমি আর সইতে পারছি না দিদি। তুই কি সত্যি পাগল হয়ে গেছিস নিতু? এসব তুই কি বলছিস রে বোন? নিজের দিদিকে কি এতটাই চিনিস নি তুই? আমার এই জীবনে তোকে ছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই। তোর চেয়ে বড় সম্পদ, বড় আপন আমার কাছে আর কিছুই নয়। আর তুই যদি না থাকিস, তবে তার চেয়ে বড় কমতি বা শূন্যতা আমার জীবনে আর কি হতে পারে? তুই আছিস বলেই তো আমি এখনো টিকে আছি। খবরদার নিতু, আর কখনো নিজেকে আমার পথের বাধা বলবি না। দিদি, তুমি আমাকে এত কেন ভালোবাসো? আমি তো দেখি তুমি সব সময় আমার খুশির জন্য নিজের ছোট বড় সব খুশির বলিদান দিয়েছ। তোমার মতো এমন বড় বোন কজন আর ভাগ্যে জোটে বলো তো? দিদি, তুমি দেখো, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার দাম তুমি একদিন ঠিকই পাবে। ওপরওয়ালা তোমার জীবনটা অনেক অনেক খুশিতে ভরিয়ে দেবেন, এই আমার বিশ্বাস। হ্যাঁ রে বোন, এখন আমি সত্যিই কি করব? যে কাজটার উপর ভরসা করে আমাদের দুমুঠো ভাতের জোগাড় হতো, যে কাজের জন্য আমাদের ঘরটা চলতো, সেই কাজটাই তো আজ হাত থেকে চলে গেল। তুমি এমন করে কেন বলছো দিদি? আমি তো রাজীব ভাইয়াদের বাড়িতে কাজ করছি। ওখান থেকে যা পাবো তা দিয়ে অন্তত আমাদের এই ভাঙা সংসারটা কোনো মতে টেনে নিয়ে চলে যাবে। তুমি একদম চিন্তা করো না। আমি তো এখন বড় হয়েছি, তোমার পাশে তো আমি আছি। নিতু, তুই আমার জন্য অনেক পরিশ্রম করেছিস রে বোন। আর না, কাল থেকে আমি রাজীবের বাড়িতে কাজে চলে যাব। তুই শুধু নিজের খেয়াল রাখিস, আর বাড়ি থেকে একটু আরাম করিস। তোর দিদি বেঁচে থাকতে তোকে আর কোনো কষ্ট করতে হবে না। আমি একাই সব সামলে নেব। আরামের প্রয়োজন আমার নয় দিদি, বরং তোমার প্রয়োজন। আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকেই তো তুমি পরের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খেটে যাচ্ছ। আমাকে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দাওনি, কোনো কমতি হতে দাওনি। তুমি তো কখনো নিজের সুখের কথা ভাবলে না দিদি, সারা জীবন শুধু আমার কথাই ভেবে গেলে। এবার অন্তত একটু নিজের দিকে তাকাও। পাগলি একটা, তুই আমাকে নিয়ে এত ভাবছিস রে বোন? তোর মতো এমন বোন যেন উপরওয়ালা সবার ঘরে দেয়। তুই আছিস বলেই তো সব লড়াইয়ের শক্তি পাই। হ্যাঁ দিদি, চলো, অনেক রাত হলো, এবার খেয়ে দে একটু বিশ্রাম করি। সত্যিই তো অনেক রাত হয়ে গেছে। আয় চল, দুজনে মিলে রান্নাঘরে যাই। যা আছে তাই দিয়ে কিছু একটা তৈরি করে খেয়ে নি, তারপর একসাথেই ঘুমোতে যাব। পরের দিন নিতু রাজীবদের বাড়িতে কাজ করতে যায়, আর কাজ শেষ করে রাজীবের মা বিনিতার পাশে বসে পড়ে আর বলে, চাচি, আমি রান্নাঘরের সব কাজ একদম গুছিয়ে দিয়েছি, আর তোমাদের জন্য খাবারটাও রান্না করে রেখেছি। এখন যদি অন্য কোনো কাজ বাকি থাকে তবে আমায় নির্দ্বিধায় বলতে পারো, আমি সেগুলোও সেরে দিচ্ছি। না রে নিতু মা, অনেক হয়েছে। এখন আর কোনো কাজ করার একদম দরকার নেই। তুই বরং একটু আরাম কর গে তো মা, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছিস। ঠিক আছে চাচি।
তা নিতু মা, তোর বড় বোন মিতু কেমন আছে? আর তার কাজ কেমন চলছে মা? চাচি, দিদি তো মোহন চাচাদের ওখানকার কাজটা ছেড়ে দিয়েছে। আরে নিতু, এটা তুই কি বলছিস রে মা? মিতু কাজটা কেন ছেড়ে দিয়েছে? আসলে চাচি, ব্যাপারটা হলো যে নিতু বিনিতাকে মিতুর সাথে যা কিছু হয়েছে তা বলে দিল। জানি না রে মা, আজকাল মানুষের মধ্যে কি হয়েছে। এত নীচ চিন্তাভাবনা মানুষের মনে আসে কিভাবে বলতো? হ্যাঁ চাচি, কিন্তু দিদি সারা জীবন আমার সুখের জন্যই নিজের সবটুকু বলিদান দিয়ে গেল, নিজের কথা একবারও ভাবল না। আরে নিতু, এটাকে সুখ বলে না রে মা, এটা তো পরিষ্কার একটা হীন শর্ত ছিল। মিতু এই শর্ত না মেনে কাজটা ছেড়ে দিয়ে একদম ঠিক করেছে, খুব ভালো করেছে। তোমার কথাটাও ঠিক চাচি। মিতু একটা সত্যি খুব ভালো মেয়ে, আর অনেক বোঝদার আর দায়িত্ববান। এমন মেয়ে আজকাল মেলা ভার। যদি মিতুকে রাজীবের জন্য প্রস্তাব দিই, তাহলে কেমন হবে? আরে চাচি, তুমি আবার কি চিন্তা করতে লাগলে? ও নিতুমা, তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। যদি আমি তোকে মনের একটা কথা বলি, তাহলে তোর কোনো খারাপ লাগবে না তো রে? তুই তো আমার নিজের মেয়ের মতোই, তাই তোর কাছে লুকোতে পারছি না। আরে চাচি, আমার খারাপ কেন লাগবে? তুমি বলো না, কি বলবে? নিতোমা, অনেকক্ষণ ধরে কথাটা আমার বুকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তোকে নিজের মেয়ে ভাবি বলেই সাহস করে বলছি। যদি আমি আমার ছেলে রাজীবের সাথে তোর দিদি মিতুর বিয়ের সম্বন্ধ চাই, তাহলে কেমন হয় রে মা? মিতুর মতো এমন গুণবতী আর দায়িত্ববান মেয়েকে আমি আমার ঘরের লক্ষ্মী করতে চাই। বিনিতার মুখে এটা শুনে নিতু খুশি হয়ে গেল, কারণ রাজীব আর তার মা বিনিতা অনেক ভালো লোক ছিল। চাচি, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ রে নিতুমা, আমি একদম সত্যি বলছি। মিতুর মতো এমন ধীর স্থির আর ধৈর্যশীল মেয়ে পাওয়া তো আজকের দিনে বড় ভাগ্যের ব্যাপার। আমি তো শুধু মিতুকেই চিনি না, ওর লড়াইটাকেও চিনি। ওর মতো একটা রত্ন যদি আমি আমার বৌমা রূপে পেয়ে যাই, তবে আমার এই বৃদ্ধ বয়সে এর চেয়ে বড় পাওয়ার কী বা হতে পারে? চাচি, তুমি যদি সত্যি এমনটা করো, তবে দিদিও তোমাদের সাথে অনেক খুশিতে থাকতে পারবে। সারা জীবন তো ও শুধু পরের বাড়ির হাড় ভাঙা খাটুনি আর অবহেলায় সয়ে এলো। এবার অন্তত একটু শান্তির মুখ দেখবে। আমি তোমার কাছ থেকে এটা শুনে যে কত খুশি হয়েছি, তোমাকে বোঝাতে পারবো না চাচি। তুই ভাবছিস দিদি চলে আসলে তুই একা হয়ে যাবি? একদম নারী নিতুমা, তুইও আমাদের সাথেই থাকবি। এই বাড়িটা তো তোরও ঘর। তোরা দুই বোন মিলে যখন এই আঙিনায় ঘুরে বেড়াবি, তখন দেখবি আমার এই শূন্য সংসারটা হাসিতে কানায় কানায় ভরে উঠেছে। আমরা সবাই এক ছাদের নিচে একসাথে থাকব। আমি আমার দুই লক্ষ্মী মেয়েকে পাব। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে? চাচি, তুমি বরং এক কাজ করো, এই খুশির খবরটা তুমি নিজেই আমাদের বাড়িতে গিয়ে দিদিকে দাও। তোমার মুখ থেকে শুনলে দিদি যেমন অবাক হবে, তেমনি অনেক বেশি ভরসাও পাবে। আমি বললে তো হয়তো হেসেই উড়িয়ে দেবে, ভাববে আমি মজা করছি। তুমি গেলে দিদি আর না করতে পারবে না চাচি। এটা বলে তারা দুজন মিতুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। আরে চাচি, তুমি আমাদের ঘরে। বিশ্বাস করো, তোমাকে দেখে আমার যে কতটা ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। আসলে মিতুমা, আমি তোকে একটা কথা বলতে চাই। তাই ভেবেছি তোদের ঘরে গিয়ে তোকে এই সামনাসামনি সবটা বলবো। কেমন জরুরি কথা চাচি? আসলে ব্যাপারটা হলো যে মিতুমা, আমি আজ এখানে
অন্য কোনো প্রয়োজনে আসিনি। আমি রাজীবের জন্য তোমার হাত চাইতে এসেছি। আমি চাই তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে আসো, আমার সংসারটা তোমার আলোয় পূর্ণ করে দাও। দেখ মা, আমি তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। যদি তোমার কোনো আপত্তি থাকে বা তোমার মনে অন্য কিছু থাকে, তবে তুমি দ্বিধাহীনভাবে আমাকে বলতে পারো। আমি তোমার অমতে কিছুই করব না মা। শুধু এটুকুই বলবো, আমার রাজীব তোমাকে অনেক সম্মান করে, আর আমি তোমাকে নিজের মেয়ের মতো আগলে রাখব। চাচি, তুমি আমাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছ, আমি তোমাকে কোনোদিন মানা করতে চাই না। তোমার কথার ওপর কথা বলার সাহসও আমার নেই। কিন্তু তুমি তো জানো চাচি, আমার এই ছোট বোনটা ছাড়া আমার আর কেউ নেই। ও আমার কলিজার টুকরো। আমি ওকে একা ফেলে কোথাও যেতে পারবো না, থাকতেও পারবো না। যদি আমাকে যেতেই হয়, তবে নিতুকেও আমার সাথে নিয়ে যেতে হবে। নিতু মা, তুই নিতুর চিন্তা কেন করছিস? ও কি তোর একার বোন? ও তো আমার নিজের মেয়ের মতোই। আমি কি ওকে পর করে দিতে পারি? তুই যখন আমাদের বাড়িতে আসবি, তখন নিতুও আমাদের সাথেই থাকবে। তুই রাজীবের জীবনসঙ্গিনী হয়ে আসবি, আর নিতু আসবে আমার ছোট্ট মেয়ে হয়ে। তখনই তো আমার পরিবারটা সত্যিকারের পূরণ হবে রে মা। তোদের দুজনকে ছাড়া তো আমার এই বুড়ো বয়সের স্বপ্নটাই অসম্পূর্ণ থেকে যাবে। রাজীবের মায়ের মুখে এটা শুনে মিতুর মুখে হালকা লজ্জিত হাসি দেখা গেল, আর সে বলতে লাগল, চাচি, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে মিতুমা, নিতু আমাকে সব বলেছে। তোর সাথে যা যা হয়েছে তা সব কিছু। আর সত্যি বলতে কি, তোর ওই তেজ আর তোর ওই চরিত্র দেখেই তো আমার বুকটা গর্বে ভরে গেছে। মারে, এই যুগে তোর মতো এমন একটা লড়াকু আর লক্ষ্মী মেয়ে আমি আমার নিজের ঘরের বৌমা হিসেবে পাবো, এর চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কিছুই হতে পারে না। তুই কি এই বুড়িমাটার আবদার রাখবি না? চাচি, তুমি যে কতটা ভালো তা আজ আমি টের পাচ্ছি। আমার মতো এক অনাথ মেয়ে তোমাদের মতো পরিবারের একজন সদস্য হওয়ার সুযোগ পাবে, এটা আমার কাছে স্বপ্নের মতো বড় কিছু। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই চাচি, শুধু আমার এই ছোট বোন নিতু আমার সাথে থাকবে, এই একটা কথা শুনেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এর চেয়ে বেশি এই দুনিয়ায় আমার আর কিছুই লাগবে না। তুমি আমাদের মাথার উপর ছায়া হয়ে থেকো চাচি। যদি সবকিছু ঠিকঠাক হয়েই যায় চাচি, তাহলে তো আর দেরি করা ঠিক হবে না। এখন থেকেই তো আমাদের বিয়ের সব তোড়জোড় আর প্রস্তুতি নিতে শুরু করতে হবে। দিদির বিয়ের লাল শাড়ি থেকে শুরু করে সব আয়োজন ভাবতেই আমার বুকটা খুশিতে ভরে উঠছে। হ্যাঁ রে নিতুমা, কেন নয়? বিয়ে বলে কথা, ও তো ঝাঁকজমক করেই হতে হবে। মিতুর মতো মেয়ে আমার ঘরে আসবে, আর আমি ধুমধাম করব না, তা কি হয়? আমি পাড়া পড়শি সবাইকে জানিয়ে দেব যে আমি আমার ঘরের লক্ষ্মী খুঁজে পেয়েছি। তোরা দুজন যখন একসাথে আমার ওই খালি বাড়িটাতে পা রাখবে, তখন আমার যে কি খুশি লাগবে তা তোদের বোঝাতে পারবো না রে। আমার একার সংসারটা এতদিনে একটা সুন্দর পরিবার হয়ে উঠবে। এভাবেই দুই অনাথ মেয়ে মিতু ও নিতুর জীবনে খুশির বন্যা বয়ে গেল, আর রাজীবের মা বিনিতার পরিবারও পূরণ হতে চলল। আর এভাবেই দিন শেষে দুই বোনের নিঃস্বার্থ ভালোবাসা তাদের জীবনে অনেক খুশি, ভালোবাসা আর সুখ নিয়ে আসে।